রেকর্ড হ্যাঁ করে দিয়েছি। হ্যাঁ, তো এই যেটা জাস্ট বিফোর দ্য গ্যাপ আমরা যেটা ডিসকাস করলাম যে এটা যখন m is equal to 1 তখন এটা জাস্ট প্রোডাক্ট অফ ফাংশনস। তো আমরা দেখব যে প্রমাণটাও প্রায় সেরকমই। সো লেট আস সি হোয়াট উই উইল ডু। প্রথমে আমরা যেটা করব যে তোমার লিমিট এক্সটেন্ডিং টু এ fx is equal to b যেটা দেওয়া আছে সেটাকে ইউজ করব। হ্যাঁ, তো আমি করছি কি যে একটা এপসাইলনটাকে এই মুহূর্তে ডান পাশে লিখি রে, নাহলে নোংরা হয়ে যায়। ওকে, সো এপসাইলনটাকে আমি প্রথমে 1 নিলাম। এপসাইলনকে আমি যদি 1 নিই তাহলে তার করেসপন্ডিং আমি একটা ডেল্টা পজিটিভ পাবো, তো ওটার নাম ডেল্টা 1 ধরো নিয়েছি। তো ডেল্টা 1 পজিটিভ পাবো, যাতে যখন এক্সটা এর মধ্যে থাকবে আর নর্ম এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা 1 হবে, গ্রেটার দেন 0 অবভিয়াসলি, তাহলে সেখানে আমি নর্ম অফ fx মাইনাস বি ইজ লেস দেন 1 ওই নেবারহুডে এনশিওর করে নিতে পারবো। ঠিক আছে, তাহলে সেটা যে যে করে নিতে পারছি আমি তারপরে নর্ম এফএক্সটাকে এস্টিমেট করছি। তো নর্ম এফএক্সটা কি হবে? নর্ম এফএক্স ইজ জাস্ট নর্ম অফ fx minus b plus b. So use the triangle inequality. This becomes less than or equal to norm of fx minus b plus norm b, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ। So that can be made less than 1 plus norm b in the neighborhood. এই কনসেপ্টটাকে তোমরা যখন আন্ডারগ্রাজুয়েটে পড়ছিলে তখন কিভাবে পড়েছিলে যে এটা তুমি বলেছিলে যে একটা নেবারহুড পাওয়া যাবে যেখানে ফাংশনটা বাউন্ডেড হবে। তো বাউন্ডেড কথাটা আমি এই মুহূর্তে ডিফাইন করিনি, আমরা করতে অবশ্যই হবে কিছু দিনের মধ্যেই, কিন্তু এই মুহূর্তে আমরা জাস্ট দেখছি যে এরকম একটা স্কেলার থেকে 1 প্লাস নর্ম বি তো একটা ফিক্সড স্কেলার, সেটাতে থেকে বাউন্ড, সেটাকে ইউজ করে বাউন্ড করে দেওয়া যাচ্ছে এফএক্স কে ইন আ নেবারহুড। এবার কি করো যে ওই 1 প্লাস নর্ম বি যেটা বাউন্ডটা পেলে আর নর্ম সি, মানে সিটা কি ছিল জি এর তোমার লিমিটটা, লিমিট এক্সটেন্ডিং টু এ gx is equal to c, এই সি যে ভেক্টরটা তার নর্ম আর 1 প্লাস বি নর্ম, এই দুটো জিনিসের ম্যাক্সিমামকে বলো ক্যাপিটাল এম। তাহলে সুবিধাটা কি হয় যে ক্যাপিটাল এমটা পজিটিভ হয়ে গেল। এবার তুমি যদি যে কোনো একটা এপসাইলন পজিটিভ নিয়ে নাও তাহলে তার করেসপন্ডিং, মানে এখানে যে যে কাজটা করলে সেখানে 1 নিয়ে কাজটা করেছিলে, এবারে যে কোনো র্যান্ডম এপসাইলন নিলে তার জন্য তুমি একটা নেবারহুড পেয়ে যাবে অফ এ, ডিলিটেড নেবারহুড অফ লিটল এ যদি বলতে চাও সেই ভাষাটা, যাতে fx মাইনাস বি আর gx মাইনাস সি দুজনেরই নর্ম এপসাইলনের চেয়ে কম হবে। এবার ট্রিকটা কি, এটা চিরকালের ট্রিকটা করে এসছো, একটা নেবারহুডের মধ্যে এই ঘটনাটা ঘটছে আর একটা নেবারহুডের মধ্যে এই ঘটনাটা ঘটছে। নেবারহুড গুলো কি? নেবারহুড গুলো তো আসলে বল সেন্টার্ড অ্যাট এ, সুতরাং আসলে দুজনের মধ্যে একটা তো একের সাবসেট হবেই। তো সেই জন্য আমি দুজনের যে মিনিমাম সেটাকে ডেল্টা যদি ডিনোট করি তাহলে সেই ডেল্টাটা নিশ্চয় করে দুটো নাম্বার পজিটিভ নাম্বারের মিনিমাম, তো এটা তো পজিটিভ। হ্যাঁ, মানে এখানে তো ইনফিনিমাম নেওয়ার কোনো প্রশ্ন নেই। সুতরাং ডেল্টাটা একটা নাম্বার পেলাম, যাতে ডেল্টা নেবারহুডে যদি এক্স থাকে তাহলে এই প্রথম জিনিসটা আর এখানে যে দুটো জিনিস সবই একসাথে ঘটছে। এবার করো কি যে fx ডট gx মাইনাস বি ডট সি এইটার মডিউলাসটা নাও। এখানে কিন্তু মড নেবে, তার কারণ হচ্ছে যে fx ডট gx করাতে একটা রিয়েল নাম্বার হয়ে গেছে। তারপরে একটু ছোট ট্রিক ইউজ করতে হয়, যেটা মানে আন্ডারগ্রাজুয়েটেও করেছো, যে ওটাকে তুমি fx ডট প্রোডাক্ট উইথ gx মাইনাস সি লেখো। gx টা কোথায় যাচ্ছে? gx টাও তোমার rm এর ভ্যালু নিচ্ছে, সি টাও একটা rm এর ভেক্টর, রাইট? তো অসুবিধা নেই কিছু। তাহলে তুমি gx মাইনাস সি তার ডট প্রোডাক্ট উইথ fx নিচ্ছ, তাহলে কি হচ্ছে যে একটা এক্সট্রা টার্ম ঢুকে যাচ্ছে fx ডট সি উইথ a নেগেটিভ সাইন। তাহলে fx ডট সি উইথ a পজিটিভ সাইন ঢুকিয়ে দাও। You see that this is a very perfectly all right statement.
এবার কি করো, ইউজ ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি অন রিয়েল নাম্বারস। তাহলে সেটা যদি করো তাহলে দিস ইজ ওয়ান রিয়েল নাম্বার, দিস ইজ আনাদার রিয়েল নাম্বার, সো the modulus of that is less than or equal to mod of this first one plus mod of this. এবার কি করছো নেক্সট স্টেপে তুমি অ্যাপ্লাই করছো কশি শর্টস। সো এটা ইজ সামথিং এক্সট্রা উইচ ইউ হ্যাভ টু অ্যাপ্লাই, তাই না? কারণ এখানে কি আছে, fx is a vector, gx minus c is another vector, তার ডট প্রোডাক্ট, তার মডিউলাস এটা আমরা জানি is less than or equal to norm of fx times norm of gx minus c। তো এই ইনইকুয়ালিটিটা তুমি কশি শর্টসটা এখানে লাগালে, একইভাবে এখানেও কশি শর্টস লাগিয়েছো। এবার আমি আশা করি আমরা বুঝতে পারছি যে কেন এই এমটা ঢুকিয়েছিলাম। কারণ এমটা কেমন জিনিস, যে ওই নেবারহুডের মধ্যে নর্ম অফ এফএক্স যেটা, সেটা এম এর থেকে ছোট হবে, কারণ ওটা ওয়ান প্লাস নর্ম বি আর নর্ম সি থেকে বড়। দুজনের মধ্যে যেটা ম্যাক্স সেটাকেই ক্যাপিটাল এম বলেছি। সুতরাং এই নেবারহুডে নর্ম এফএক্সটা এম এর থেকে ছোট হচ্ছে, আবার নর্ম সিটাও এম এর থেকে ছোট বা সমান, ছোট মানে ছোট বা সমান হচ্ছে। তাহলে এই যে কশি শর্টস লাগানোর পর যে জায়গাটা পৌঁছেছো, এখানে দিস বিকামস লেস দ্যান এম টাইমস নর্ম জি এক্স মাইনাস সি, দিস ইজ অলসো এম টাইমস নর্ম এফ এক্স মাইনাস বি। আর এরা দুজন আবার এপসাইলনের থেকে ছোট, নর্ম জি এক্স মাইনাস সি আর নর্ম এফ এক্স মাইনাস বি। তাহলে টোটাল ইফেক্টটা কি হচ্ছে, যে এই এফ এক্স ডট জি এক্স মাইনাস বি ডট সি এই রিয়েল নাম্বারের মডিউলাস বিকামস লেস দ্যান 2m times epsilon, where 2m is a positive number, right? So therefore your result follows. Okay, so let me just do norm functionটার কন্টিনিউটিটা আমি আসলে করতে চাইছি, করে we will stop। হ্যাঁ, তো এটা একটা রেজাল্ট আমরা পেলাম। এবারে নেক্সট এটা এটা আই হোপ দিস ওয়াজ ওকে, তাই না? সো প্রবলেম হলে প্লিজ বলো। নেক্সট রেজাল্ট ইজ অন কম্পোজিট অফ ফাংশনস। এখানে ডিভিশনের কোনো প্রশ্ন ওঠে না, এটা তো বুঝতেই পারছো, তাই না? কারণ ভ্যালুজ আর হোয়াট ইউ সে ভেক্টর ভ্যালিউড ফাংশনস, সো ওখানে ডিভিশন বলে কোনো কিছু নেই। আর যেটা করতে চাইছি, যে যদি ওই যে সিচুয়েশনটা আমরা এঁকেছিলাম, যে এ থেকে আমি এফ এ তে গেলাম, এফ এ ওয়াজ এ সাবসেট অফ এক্স, এক্স এর উপরে ফাংশন জি দেওয়া আছে, সেটা আর পি তে যাচ্ছে, রাইট? এই রকম সিচুয়েশন আছে, এটাই হচ্ছে আমার জি কম্পোজড এফ। এই সিচুয়েশন রয়েছে। এবারে বলছে কি, যে লিমিট এক্সটেন্ডিং টু এ এফ এক্স যদি বি হয়, তাহলে ছোট হাতের এটা এখানে রয়েছে কিন্তু, হ্যাঁ, তার উপরে লিমিট অ্যাজ এক্সটেন্স টু এ যদি দেখো এফ এক্স, তাহলে সেটা ভ্যালিউটা বি নিচ্ছে, যেটা এফ এর মধ্যে রয়েছে। এফ এর মধ্যে নাই থাকতে পারে, হ্যাঁ, দাঁড়াও, at least ওটা এক্স এর লিমিটিং পয়েন্ট হবে, এটা যদি ধরো হয়, তাহলে এখানেও এটা ক্যাপিটাল এতে নেই, কিন্তু ওটার কাছাকাছি রয়েছে, বিটা এখানে এক্স এর কাছাকাছি রয়েছে। আর বি এর উপরে তুমি যদি বি এর এটাতে তুমি যদি লিমিট এক্সটেন্ডিং টু বি জি এক্স নাও, তাহলে তুমি একটা ভেক্টর সি পাচ্ছ ধরো। তাহলে বক্তব্য হচ্ছে যে জি কম্পোজড এফ এর লিমিটটাও অ্যাজ এক্সটেন্স টু এ, ওটা সি হবে। সো দিস ডিসক্রিপশন ইজ ভেরি ইজি। কিভাবে শুরু করবে, যে তুমি সি এর একটা নেবারহুড নিয়ে নাও, ঠিক আছে? সো টেক এনি এপসাইলন গ্রেটার দ্যান 0, তাহলে সি এর নেবারহুডের জন্য তুমি একটা বি এর নেবারহুড পাবে, ইটা নেবারহুড, সো দ্যাট whenever x is in that deleted eta neighborhood, gx আর c এর ডিফারেন্সটা মানে ডিসটেন্সটা লেস দেন এপসাইলন হবে, ঠিক আছে? মানে এখান থেকে শুরু করছো, সি এর এপসাইলন নেবারহুডের জন্য বি এর একটা ইটা নেবারহুড পাওয়া যাবে, যাতে এক্স যদি ওই ইটা নেবারহুডে থাকে, তাহলে জি এক্সটা সি এর এপসাইলন নেবারহুডে থাকবে। এবার এই ইটার জন্য তুমি এর একটা ডেল্টা নেবারহুড চুজ করে নাও, সঠিক ভাষাগুলো নোটসে লেখা আছে, ঠিক আছে? তাহলে এখানে একটা ডেল্টা নেবারহুড চুজ করে নাও, যাতে এক্স যদি ডিলিটেড ডেল্টা নেবারহুড অফ এর মধ্যে থাকে আর ডোমেইনের মধ্যে থাকে, তাহলে এফ এক্সটা
ওই ইটা নেবারহুড অফ বি এ গিয়ে ল্যান্ড করবে, ঠিক আছে? এবার যেহেতু সেটা ইটা নেবারহুড অফ বি এ ল্যান্ড করবে, ওটার উপরে জি লাগালে তোমার এপসাইলন নেবারহুড অফ সি তে ল্যান্ড করে যাবে। এটাই হচ্ছে আইডিয়া। তাহলে দিস ইজ ইয়োর থিওরাম, যে যদি লিমিট এক্সটেন্ডিং টু এ এফ এক্স ইকুয়াল টু বি হয় আর লিমিট এক্সটেন্ডিং টু বি জি এক্স ইকুয়াল টু সি হয়, তাহলে লিমিট এক্সটেন্ডিং টু এ জি কম্পোজড এফ, ইফ জি কম্পোজড এফ ইজ ডিফাইনেবল, এক্স উইল বি ইকুয়াল টু সি। ঠিক আছে? তাহলে এটা একটা রেজাল্ট। আর এই রেজাল্টটাকে ইউজ করে মানে আমি আজকে যেটা করতে চাইছি সেটা হচ্ছে বলতে চাইছি যে নর্ম ফাংশনটা তোমার অ্যাকচুয়ালি কন্টিনিউয়াস, কিন্তু তার চেয়ে বেশি বলেছি। হ্যাঁ, মানে যে কোনো ফাংশনের করসপন্ডিং নর্ম যদি নাও, তাহলে আমি নর্ম ফাংশন বলতে আইডেন্টিটি এফটা যদি আইডেন্টিটি নিয়ে নিই তাহলে নর্ম ফাংশন হবে। আমি বলছি যে কোনো ফাংশন যদি নিয়ে নাও আর ধরো লিমিট এক্সটেন্ডিং টু এ এফ এক্স ইজ ইকুয়াল টু বি, তাহলে লিমিট এক্সটেন্ডিং টু এ নর্ম এফ এক্স উইল বি ইকুয়াল টু নর্ম বি। এটাও চেনা চেনা লাগা উচিত। মানে আমরা প্রমাণ করেছিলাম মড এফ, ওটা একটা কন্টিনিউয়াস ফাংশন, তো সেটাই ইউজ করবো এখানে। মানে সেটারই জেনারেলাইজেশনটা এখানে প্রুভ করছি। কি করে করছি? কিছু আগের সেগমেন্টে আমি প্রথমেই বলেছিলাম যে নর্ম এফ স্কোয়ার্ড যেটা, সেটা আসলে এফ ডট এফ ফাংশনটা। ডট প্রোডাক্টের জন্য তুমি অলরেডি দেখে ফেলেছো। সো তুমি যদি লিমিট এক্সটেন্ডিং টু এ নর্ম এফ স্কোয়ার্ড এক্স করো, তাহলে দ্যাট ইজ লিমিট এক্সটেন্ডিং টু এ এফ ডট এফ এক্স, আর সেটা ইউ হ্যাভ অলরেডি প্রুভ দ্যাট ইট ইজ গোয়িং টু বি ইকুয়াল টু বি ডট বি উইচ ইজ নর্ম বি স্কোয়ার্ড। এবার কি করব, জাস্ট স্কোয়ার রুট লাগিয়ে দেব। তো স্কোয়ার রুট লাগিয়ে দেব কি করে, মানে প্রিসাইজলি কি করে বলবো, যে আগে আমি অবজার্ভ করব যে আমি যদি ক্লোজ ইনটু, এটা তো সবই গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো ভ্যালিউজ নিচ্ছে, তাহলে আমি যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো মানে নন নেগেটিভ অ্যাক্সিস অফ রিয়েল নাম্বার নিই, সেখানেই তো আমি ডিফাইন করতে পারি। তাহলে আমি যদি রুট এক্স ফাংশনটা নিই, তাহলে আমার অলরেডি এটা ছোটবেলা চেনা গল্প যে রুট এক্স ইজ এ কন্টিনিউয়াস ফাংশন। তাহলে এইটার সাথে এটাকে কম্পোজ করো। তাহলে যেহেতু g is a continuous function, if you take limit extending to norm b squared gx, that has to be equal to g of norm b squared, right? আর তার মানে কি, লিমিট এক্সটেন্ডিং টু নর্ম বি স্কোয়ার স্কোয়ার রুট অফ এক্স, gx মানে তো স্কোয়ার রুট অফ এক্স, ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ নর্ম বি স্কোয়ার। সো দ্যাট ইজ স্কোয়ার রুট অফ, দ্যাট ইজ জাস্ট নর্ম বি। স্কোয়ার রুট বলতে আমরা কিন্তু পজিটিভ স্কোয়ার রুট মিন করি, ঠিক আছে? সো what do you get by that composition result? By the composition result দেখো তুমি কি হয়েছে, তুমি দেখছো যে লিমিট এক্সটেন্ডিং টু এ নর্ম এফ স্কোয়ার্ড এক্স ইজ ইকুয়াল টু নর্ম বি স্কোয়ার, আবার লিমিট এক্সটেন্ডিং টু নর্ম বি স্কোয়ার্ড জি এক্স ইজ ইকুয়াল টু নর্ম বি। সুতরাং জি কম্পোজ নর্ম এফ স্কোয়ার যদি করো, তাহলে তোমার গল্পটা শেষ হয়ে যাবে। লিমিট এক্সটেন্ডিং টু এ জি কম্পোজ নর্ম এফ স্কোয়ারটা মানে কি, জাস্ট নর্ম এফ। তাহলে লিমিট এক্সটেন্ডিং টু এ নর্ম এফ এক্স ইজ ইকুয়াল টু নর্ম বি। আমি কি এটা বোঝাতে পারলাম কি পারিনি? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। পেরেছি। দিস ইজ দ্য ফার্স্ট নন ট্রিভিয়াল রেজাল্ট which we are seeing, তাই না, যে অফ দিস চ্যাপ্টার। এবারে উই উইল কন্টিনিউ ইন দ্য নেক্সট চ্যাপ্টার, যে এই ধরনের জিনিস এগুলো খুবই ক্রুশিয়াল রোল প্লে করবে। সো দ্যাট উই উইল কন্টিনিউ টুমরো। আজকে থেমে যাই এখানে, ইজ ইট ওকে? ম্যাম একটা কোয়েশ্চেন ছিল ম্যাম। হ্যাঁ বলো হ্যাঁ আমারও ছিল। বলো। ম্যাম আগের নোটসে একটা অঙ্ক আছে, আমি বুঝতে পারছি না ঠিক। ম্যাম ওই ডিক্সের যে অঙ্কটা আছে না, ইন্টেরিয়ার এক্সটেরিয়ার এন্ড বাউন্ডারি পয়েন্ট, বাউন্ডারি, ওটাই ম্যাম একটু তো প্রবলেম ওইটা হচ্ছে। আপনি বোঝানোর সময় খুব ভালো করে বুঝিয়েছিলেন এবং খুব শর্টকাটে করে দিয়েছিলেন, কিন্তু নোটে অনেকটা বড় করে করা আছে। ও মানে আমি তো ওটা কি ভাবলাম, প্রুফ করতে হবে? না আমি তো ভাবলাম বড় করে লিখবো যাতে বুঝতে সুবিধা হয়। না, আপনি যখন বুঝিয়েছিলেন খুব শর্ট করে বুঝিয়ে তখন দিয়েছিলেন বুঝে এবং খুব ভালো গেছিলাম। করে। হ্যাঁ ওইটুকুনি সাফিসিয়েন্ট, ওইটুকুনি সাফিসিয়েন্ট। কিন্তু আমি ভাবলাম যে আজ থেকে যদি 2 মাস পরে পড়বো তাহলে যদি ভুলে যাও, সেই জন্যই আমি আরো ডিটেলসে ওটার স্টেপগুলো ডিটেলসে লিখে দিয়েছি, আর কিছুই না। যেটা আমি ক্লাসে বুঝিয়েছি সেটাকেই আমি ডিটেলসে লিখেছি, ওইটুকুনি। ওটাতে কি বুঝতে পারছো না? কি হচ্ছে বল বলো।
একবার একটু বলে দিন একটু, তাহলে হবে। কি ছিল বলো তো, তোমার জাস্ট ডিএন টা নিয়েছো, ডিএন এর ম্যাম তোমাকে একটা হ্যাঁ ডিস্ক ছিল ডিএন জাস্ট, তার বলে দিয়েছিল ইন্টেরিয়ার এক্সটেরিয়ার আর বাউন্ডারি পয়েন্টটা বার করতে, ফাইন্ড করতে। তো এ- এটাই সেটাতে কোশ্চেন। তুমি what is interior of dn? Interior of dn is precisely equal to all x in rn. ক্লাসে বললে আবার শর্টে বলবো, হ্যাঁ, norm x is less than 1, right? And exterior dn will be equal to all x in rn such that norm x is greater than 1. And boundary of dn is precisely sphere of dimension. So how do you write a sphere? n minus 1. ঠিক আছে, এটাই ছিল প্রমাণ করার ব্যাপার। হ্যাঁ, তো আমি যখন ক্লাসে বোঝাচ্ছিলাম আমি তো একটা ছবি এঁকে দিয়েছিলাম, ছবি এঁকে দিয়ে বলেছিলাম যে তুমি যদি, আমি আসলে ক্লাসে যখন বুঝিয়েছি আমি বোধহয় এইটা যে এটার সাবসেট হবে এটা দেখিয়েছি, এটা যে এটার সাবসেট হবে এটা দেখিয়েছি, আর এটা এটার সাবসেট হবে এটা দেখিয়েছি। সেটা তো তুমি এখনো বুঝতে পারছো তাই না? তোমার যদি ডিস্কটা দেওয়া থাকে, ধরো একটা 3 ডাইমেনশনাল স্পেসেই আছো, হ্যাঁ, তাহলে মানে ক্লোজড বল দেওয়া আছে, তাহলে তুমি যদি এটার ইন্টেরিয়রটা বার করতে চাও তোমাকে যাবতীয় পয়েন্টস নিতে হবে যাকে ঘিরে একটা বল এটার মধ্যে আছে সেটা দেখাতে হবে। সো দ্যাট ইউ ক্যান এনশিওর যে ওটা তো তুমি এমনিই দেখিয়ে দিয়েছো যে এই যে জিনিসটা এটা ওপেন, তাহলে এটা যেহেতু ওপেন আর এটা সাবসেট অফ ডিএন, তাহলে এটা সাবসেট অফ ইন্টেরিয়র ডিএন হবেই। এটা একটা জিনিস হয়ে গেল। এক্সটেরিয়র ডিএন মানে হচ্ছে ডিএন এর যে কমপ্লিমেন্ট তার ইন্টেরিয়র। ডিএন এর কমপ্লিমেন্ট মানে কি এক্স্যাক্টলি এই সেটটা, তাহলে এই সেটটা তো ওপেন সেট, তো সেই জন্যই এটা এক্স্যাক্টলি এটা হয়ে যাচ্ছে। আর এটার সাথে আরেকটা জিনিস ব্যবহার করতে হচ্ছে, মানে বুঝতে পারছো তো, আমি যখন বোঝাচ্ছি এরকম করে ছবি এঁকে, তাহলে আমি জাস্ট বোঝাচ্ছি যে এটা এটার সাবসেট, এটা এটার সাবসেট, এইভাবে দেখাচ্ছি। মানে আমার যদি স্ফিয়ারের উপরে কোনো পয়েন্ট থাকে, তাহলে সেই পয়েন্টটাকে ঘিরে আমি যদি একটা বল আঁকতে যাই, তাহলে সেটা কিছুটা বলের মানে ওই ক্লোজ বলের ভেতরে ঢুকবে আর কিছুটা বাইরে বেরিয়ে থাকবে। সেই জন্য এটা তুমি জাস্ট কি দেখাতে পারছো যে এটা এটার সাবসেট হয়ে যাচ্ছে, এই জিনিসটা তুমি দেখিয়ে দিচ্ছ। তারপর তুমি যেটা ট্রিকটা ব্যবহার করছো যে তুমি পুরো ইউক্লিডিয়ান স্পেসকে একটা যে কোনো সাবসেট ক্যাপিটাল এ যদি নিয়ে নাও, তাহলে পুরো ইউক্লিডিয়ান স্পেসকে তুমি ওই সেট ক্যাপিটাল এর ইন্টেরিয়র এক্সটেরিয়র আর বাউন্ডারি এইটাকে পার্টিশন করে দিতে পারো, মানে দে আর মিউচুয়ালি disjoint and their union is the whole of Rn. এবার Rn এর পয়েন্ট হলে ওটা either norm x will be less than 1 or norm x will be greater than 1 or norm x will be equal to 1. norm x equal to 1 হলে তারা বাউন্ডারি পয়েন্টস এ ল্যান্ড করে যাচ্ছে, norm x greater than 1 হলে ওরা এক্সটেরিয়র পয়েন্টস হয়ে যাবে, আর norm x less than 1 হলে তারা ইন্টেরিয়র পয়েন্টস হয়ে যাচ্ছে। তার থেকে তুমি ক্লেম করে দিতে পারছো যে ইন্টেরিয়র পয়েন্টসটা এক্স্যাক্টলি ইকুয়াল টু যাবতীয় এক্স যেখানে norm x less than 1, exterior exactly equal to all x such that norm x is greater than 1, and boundary is exactly equal to all x such that norm x is equal to 1. মানে তুমি যখন দেখাচ্ছ, মানে যে ছবি আঁকছো বা এই ভাবছো, তখন তুমি কিন্তু একটা দিক দেখাচ্ছ, এটা দেখাচ্ছ, ঠিক আছে, সবকটাতে যে এটা যদি হয় তাহলে ওটা এক্সটেরিয়র পয়েন্ট হবে, এটা যদি হয় তাহলে ইন্টেরিয়র হবে, এর এখানে মানে নর্ম এক্স ইকুয়াল টু 1, তাহলে সেটা হলে বাউন্ডারি পয়েন্ট হবে, এই জিনিসটা তুমি দেখাচ্ছ। দেখিয়ে তারপরে যুক্তিটা হচ্ছে যে এটাতেও পার্টিশন হয়ে গেল তো, এই যে যেগুলোকে সাবসেট হিসেবে দেখাচ্ছিলে তারাই পার্টিশন করে দিয়েছে পুরো আরএন কে, কারণ একটা ভেক্টর নিলে তার নর্মটা আইদার লেস দ্যান 1 অর গ্রেটার দ্যান 1 অর ইকুয়াল টু 1, এটা ছাড়া তো সম্ভাবনা নেই। আবার এটাও দেখিয়ে দিয়েছো যে এটা ইন্টেরিয়র পয়েন্ট, এটা এক্সটেরিয়র পয়েন্ট, আর এটা বাউন্ডারি পয়েন্টের মধ্যে থাকছে, সুতরাং এরা ইকুয়াল টু হতে বাধ্য। এই যুক্তিটাই বোধহয় আমি ওখানে লিখেছি, আমার তো এখন মনে পড়ছে না, কিন্তু হয়তো এটাই আমি একটু ডিটেলসে লেখার চেষ্টা করেছি বলে আরো কনফিউজ হয়ে গেছে। এতটা না করলেও চলবে, তুমি জাস্ট এইটা যদি এটা এটার মধ্যে আছে, এটা এটার মধ্যে আছে, আর এটা এটার মধ্যে আছে, এটা যদি দেখিয়ে দাও আর তারপরে যদি বলে দাও যে দিস পার্টিশনস দ্য হোল অফ দ্য ইউক্লিডিয়ান স্পেস হেন্স ইকুয়াল টু, তাহলেই হবে। ইজ ইট ওকে? ওকে ম্যাম। ওকে হ্যাঁ, ম্যাম।
হ্যাঁ হুম মানে লেট মি লুক এট দ্য প্রুফ अगेन, মানে আমি কি খুব কনফিউজিং করে দিলাম, আমার তো মনে পড়ছে না। আমি বেশি গল্প লিখেছি আমার তো মনে হয়। হ্যাঁ ম্যাম, এই যে হ্যাঁ বোঝানোটা বোঝালেন এইটা এটা ঠিক আছে, বুঝে হ্যাঁ বলা, হ্যাঁ এটা ঠিক এইটুকুই আছে। বলতে বলে এইটুকুই বলতে চাইছি। হ্যাঁ, এর চাইতে বেশি কিছু বলতে চাইছি না। এবার তুমি এই এই গল্পটা যেটা বলছো তার মধ্যে তো মানে সেটা তোমরা দেখতে পাচ্ছ না, ক্লাসে থাকলে হাত পা নাড়াটাও দেখতে পেতে। হ্যাঁ, মানে আমার হাত নড়ছে, এই হচ্ছে। তো সেইগুলো তো খাতায় করা যায় না। খাতায় তো সবকটা লাইন লিখতে হয়, সেই জন্য লিখেছিলাম। এই এই যে যুক্তিটা, এই যুক্তিটাই পরিষ্কারভাবে বলতে হবে। আমি যেগুলো লিখে দিচ্ছি সেটা যে মুখস্থ নামাতে হবে তার কোনো মানে নেই। ঠিক আছে? আজকে থামি তাহলে। হ্যাঁ, কালকে কন্টিনিউ করবো।